আজ আমরা উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপারের পরবর্তী পেজ নম্বর SC77 এই প্রশ্নপত্রটি আলোচনা করব। আর এবার থেকে এই যে পেজগুলো রয়েছে এগুলো আমরা কি করব, যে দুটো পার্টে কমপ্লিট করব। এটা পার্ট 1 আর একটা পার্ট 2। এবার পার্ট 1-এ যে আমরা এই পেজগুলোতে যে এমসিকিউগুলো রয়েছে এবং তার সাথে সাথে 1 মার্কসে যে প্রশ্নগুলো রয়েছে তো সেইগুলো, আর পার্ট 2-তে যদি দেখি তাহলে সেখানে আমরা 2, 3 আর 5 এই মার্কসের প্রশ্নগুলোর মধ্যে যেসব ছোট প্রশ্নগুলো থাকবে যেগুলো আমাদের এখানে করা সম্ভব, তো সেগুলো এখানে আলোচনা করব। তো আজকের প্রথম পার্ট আজকে আমরা করব। তো এবার প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কি, যে টরুলেশন দেখা যায়, এ অ্যামিবা, বি ইস্ট, সি হাইড্রোম আর ডি হচ্ছে সাইকন। তাহলে প্রথমেই এখানে অপশনগুলো যেগুলো দেখছি এই হচ্ছে কি অ্যামিবা। যদি আমরা দেখি যে অ্যামিবা কোন পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন করে, তাহলে সেটা আমরা কি দেখব, সেটা হচ্ছে যে সরল দ্বিবিভাজন। সরল দ্বিবিভাজন। এবার আমরা কাজ করি যে বিভাজন, আমরা দেখি যে বিভাজন কিভাবে হচ্ছে। বিভাজন দুই প্রকারের হয়। এখান থেকে মনে রাখবো দুই প্রকারের বিভাজন হয়। একটাকে আমরা দ্বিবিভাজন বলতে পারি, এটাকে বহু বিভাজন বলতে পারি। তাহলে একটা দ্বিবিভাজন, একটা বহু বিভাজন। এবার এই দ্বিবিভাজনটাকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল দ্বিবিভাজন, তারপর কি বলতে পারি অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন, তারপর কি বলতে পারি অনুপ্রস্থ দ্বিবিভাজন, এবং কি বলতে পারি তির্যক দ্বিবিভাজন। তাহলে এই বিভিন্ন প্রকারের কিন্তু দ্বিবিভাজন দেখা যায়। অর্থাৎ বিভাজনটা কিভাবে হচ্ছে সেই অনুযায়ী, যে কোনো প্লেনে হলে সেটাকে, যে কোনো তলে হলে সেটা সরল। যেমন এর উদাহরণ কি হবে, এর উদাহরণ যেটা হবে সেটা হচ্ছে কি অ্যামিবা। তারপর যদি দেখি অনুদৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য বরাবর, কোষটা দৈর্ঘ্য বরাবর বিভাজিত হবে, সেরকম যদি আমরা উদাহরণ দেখি তাহলে কি হবে ইউগ্লিনা। এটা এখানে বোঝা যাচ্ছে না, তাহলে এখানে কি হবে ইউগ্লিনা। আর অনুপ্রস্থ যদি দেখি তাহলে সেটা আমরা দেখব প্যারামেসিয়াম। এবার আরেকটা মনে রাখবো, প্যারামেসিয়ামের কিন্তু কনজুগেশনও দেখা যায়, কনজুগেশন। আর এই কনজুগেশনটা কিন্তু কি যৌন জনন। তাহলে প্যারামেসিয়ামের কিন্তু যৌন জননও দেখা যায়। আর তির্যকের ক্ষেত্রে কি মনে রাখবো, সেরাটিয়াম। আর বহু বিভাজন যদি আমরা দেখি তাহলে বহু বিভাজন তো এক আমরা প্লাজমোডিয়াম মনে রাখবই, প্লাজমোডিয়াম। আর একটা উদাহরণ আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে কি অ্যামিবা। কিন্তু অ্যামিবা সাধারণত যদি জিজ্ঞাসা করে যে অ্যামিবার কোন পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন করে, অবশ্যই তার উত্তর হবে সরল দ্বিবিভাজন। কিন্তু অ্যামিবা প্রতিকূল পরিবেশে কিন্তু বহু বিভাজন করে, প্রতিকূল পরিবেশ। আচ্ছা, তাহলে এই বিভাজন থেকে কিন্তু আমাদের এই যেগুলো বললাম এগুলো সব মনে রাখতে হবে। এর পরের প্রশ্ন রয়েছে ইস্ট। আর আমরা যদি দেখি যে ইস্টের যে জনন পদ্ধতি, তাহলে সেটা কি রকম হবে, তো সেটা হচ্ছে কি কোরকোদ্গম। কোরকোদ্গম বা যেটাকে ইংরেজিতে কি বলবো, বাডিং। কোরকোদ্গম বা বাডিং। তাহলে এক কাজ করি আমরা, যে এখানে যে এটা একটা ইস্ট, এটা ইস্ট। এবার কি হয়েছে, এই ইস্টের অসম বিভাজন হয়েছে। ইস্ট একটা এককোষী ছত্রাক, যার কি হয়েছে অসম বিভাজন। এবং এই অসম বিভাজনে দেখা যাচ্ছে কি যে এই দুটো কোষ সৃষ্টি হয়েছে। তাহলে এইবার সাধারণত কি হয়, সাধারণত এর পরে এই যে প্রধান যে
এই যে ইস্ট প্রধান দেহটা, আর তার সাথে যে এই বারটা ছিল, এই বারটা আলাদা হয়ে যায় দেহ থেকে, বিচ্ছিন্ন হয়ে যায়। দিয়ে এটাও একটা কি সৃষ্টি করে দেয়, নতুন অপত্য। তাহলে এটা যেটা সৃষ্টি হয়েছিল এটাকে কি বলছিলাম, এটাকে বলছি কোরক, বা বলতে পারি বার্ড, ইংরেজিতে বলতে পারি বার্ড। তাহলে কোরক বা বার্ড সৃষ্টি হয়েছিল, আর সেইটা দেহ থেকে আলাদা হয়ে নতুন অপত্য সৃষ্টি করেছে, এটাকে বলছি কোরকোদ্গম বা বাডিং। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ইস্ট, তাহলে তার এই যে বার্ডটা দেহ থেকে বিচ্ছিন্ন না হয়ে আবার তার একটা অসমবিভাজন হচ্ছে। এটা যদি 1 নম্বর কোষ ধরি, এইটা সেই 1 নম্বর কোষটা, আবার 2 নম্বর একটা হয়েছে। তারপর আবার যদি দেখি, এটা আবার হয়েছে, এটা 2 নম্বরটা, এটা 1 নম্বরটা, 1 2 3। পরবর্তী বিভাজন যদি এইভাবেই দেখতে থাকি, এটা 1 2 3 4 এরকম হচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে, তাদের এই যে বার্ডগুলো আছে না, এই বার্ডগুলো তাদের দেহে কি হচ্ছে, শৃঙ্খল আকারে থেকে যাচ্ছে, শৃঙ্খল আকারে অবস্থান করছে। তাহলে তাদের বার্ডগুলো শৃঙ্খল শৃঙ্খল আকারে অবস্থান করছে। তখন এইটাকে দেখতে একটা জীবের মতো, তাহলে সেটা কি টরুলা, তাহলে সেটা টরুলা জীবের মতো হচ্ছে, টরুলা হিস্টোলাইটেকা, তাহলে সেই জীবের মতো দেখতে হচ্ছে। তো তার জন্য ইস্টের এই যে এই দশাটাকে কি বলছি, টরুলেশন। তাহলে টরুলেশন দেখা যায় কার, টরুলেশন দেখা যায় ইস্টের। তাহলে এখন উত্তর কি হবে, ইস্ট। ইস্ট। বেশ, তাহলে আমরা এই যে দেখছি যে কি বলছি, এই যে পদ্ধতিতে জনন কার্যটা সম্পন্ন হলো, তাহলে এই পদ্ধতিটাকে কি বলবো, তাহলে এই পদ্ধতিকে অবশ্যই আমরা কি বলবো, বাডিং বা কোরকোদ্গম। এই পদ্ধতিটা তাহলে হলো কি, কোরকোদ্গম। তাহলে এই পদ্ধতিটাকে বলছি কোরকোদ্গম। তাহলে এই কোরকোদ্গম দেখা যায় একটা প্রাণীর, মনে রাখবো নাম, আর একটা ছত্রাকের নাম মনে রাখবো। এইভাবেও বলতে পারি যে প্রাণীটা কিন্তু বহুকোষী, তাহলে একটা বহুকোষী এবং এককোষী বলে মনে রাখবো। তাহলে প্রাণী মানে কি হবে, সেটা বহুকোষী, আর এই ছত্রাকটা কি, এককোষী। বেশ, তাহলে এককোষী ছত্রাকটার উদাহরণ হচ্ছে ইস্ট, আর বহুকোষী যে প্রাণীটা তার উদাহরণ কি, তার হচ্ছে হাইড্রা। তাহলে এখান থেকে আমরা এগুলো মনে রাখবো। এর সাথে সাথে দেখতে পাচ্ছি কি, সাইকন, এই অপশনটাকে যদি দেখি সাইকন, তাহলে এর যদি বলি যে জনন কার্য কিভাবে সম্পন্ন হয়, তাহলে এ কি বলতে পারি, গেমিউল উৎপাদন। গেমিউল উৎপাদন এটাও যদিও এক প্রকারের কোরক সৃষ্টি, গেমিউল উৎপাদন। এই গেমিউলটাকে বলতে পারি কি, মানে যে একটা অন্তস্থ কোরক, মানে এদের যেটা ছিল, এই বাডিংটা যেটা ছিল এক্সটার্নাল বাডিং, এটা হচ্ছে ইন্টারনাল বাডিং। যদি কোরকোদ্গমটা কি হয়, এক্সটার্নাল বাডিং, তাহলে এই যে গেমিউল উৎপাদন, এটা কি বলবো, ইন্টারনাল বাডিং। এখানে আমরা যদি দেখি যে একটা জীব সাইকন, আর এদের দেহের মধ্যে দেখা যাচ্ছে এখানে একটা গোল মতো অংশ দেখতে পাচ্ছি, একটা উপবৃদ্ধি। তাহলে সেইটা এইভাবে এই অস্কিউলাম দিয়ে বেরিয়ে যে কোথাও গেল, এবং সেখান থেকে কি হলো, নতুন জীব সৃষ্টি করলো। তাহলে এই যে গঠনটা, এইটাকে আমরা কি বলছি, গেমিউল। এবার এই গেমিউলটার গঠন যদি আমরা ভালোভাবে দেখি, তাহলে কি দেখতে পাবো, এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। এটা হচ্ছে গেমিউলের স্ট্রাকচার। তাহলে এর বাইরে কি দেখব, এখানে স্পিকিউল রয়েছে, এটা দৃঢ়তা প্রদান করার জন্য। এবং এর মধ্যে যদি দেখি, কিছু বিশেষ কোষ আছে,
কিছু বিশেষ কোষ আছে, সেই কোষগুলোকে কি বলে? আর্কিওসাইট। আর্কিওসাইট। আর আর্কিওসাইট কোষগুলো কি? টোটিপোটেন্ট কোষ। আর টোটিপোটেন্ট কোষ কাকে বলবো? যে কোষের একটা সমগ্র জীব সৃষ্টির ক্ষমতা আছে তাকে বলবো টোটিপোটেন্ট। তাহলে কোনো একটা জীবের, কোনো একটা কোষের যদি সম্পূর্ণ একটা জীব সৃষ্টি করার ক্ষমতা থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? টোটিপোটেন্ট কোষ। তাহলে এরকম আর্কিওসাইট একটা টোটিপোটেন্ট কোষ। আর এ কি করবে? নতুন অপত্য সৃষ্টি করবে। আর এটা কি ছিল? এটা হচ্ছে গেমিউল। তাহলে সাইকন গেমিউল এটা উৎপাদক লিখে দিয়েছি, তাহলে গেমিউল উৎপাদক। পরের প্রশ্ন দেখব। তাহলে এখানে কি হলো? টোরুলেশন দেখা যায় কোথায়? ইস্টে। তাহলে এবার আমরা পরের প্রশ্ন দেখব। রেণু প্রখর তাপমাত্রা ও খরা প্রতিরোধে সক্ষম কারণ রেণুর এক্সাইনে থাকে। এবার আমরা সবার ফার্স্ট যেটা করব, এক কাজ করি, যেটা একটা পরাগ রেণু। পরাগ রেণু এর দেখা যাবে দুটো স্তর। তাহলে এই হচ্ছে একটা রেণু। রেণুর এই বাইরে এই যে স্তরটা, এটাকে বলতে পারি রেণু বহির্ত্বক। রেণু বহির্ত্বক বা যেটাকে বলবো এক্সাইন। আর একদম এই ভিতরে যেটা দেখতে পাচ্ছি সেটাকে কি বলবো? রেণু অন্তর্ত্বক। রেণু অন্তর্ত্বক বা তাকে কি বলবো? ইনটাইন। তাহলে এটা এক্সাইন, এটা ইনটাইন। সবার প্রথম যেটা করব কি, এই রেণু অন্তর্ত্বকটা এটা কি দিয়ে গঠিত, আর রেণু বহির্ত্বক এটা কি দিয়ে গঠিত, এটা তো দেখবই। আর তারও আগে দেখব যে এর যে রেণুর এই ভিতরে এইখানে একটা কোষ দেখতে পাবো, মাকু আকৃতির একটা কোষ দেখতে পাবো, আর এখানে একটা বৃহৎ আকারের কোষ দেখতে পাবো। অবশ্যই যদি রেণুর যে প্লয়েডি লেভেল যদি বলি, এটা অবশ্যই এন হ্যাপ্লয়েড। তাহলে এর ভিতরে যে আমরা দেখতে পাচ্ছি এটা, এই যে সেলটা, এই নিউক্লিয়াসটা, তো এই একটা, আর দেখতে পাচ্ছি কি এই একটা, আর একটা দেখতে পাচ্ছি এটা। তাহলে এইটার কি নাম? এটাকে আমরা বলবো ভেজিটেটিভ, ভেজিটেটিভ কোষ বা ভেজিটেটিভ নিউক্লিয়াস, ভেজিটেটিভ, বা এটাকে আমরা টিউব নিউক্লিয়াসও বলতে পারি। ভেজিটেটিভ বা কি বলতে পারি? বা টিউব নিউক্লিয়াস, টিউব। আর এটাকে কি বলবো? জেনারেটিভ সেল, জেনারেটিভ, জেনারেটিভ কোষ। কোনটাকে? রেণুর মধ্যে এটা। বেশ, এবার কি এই রেণুটা যেখান থেকে তৈরি হয়েছে, রেণু যখন তৈরি হয়েছিল, কোথা থেকে তৈরি হয়েছিল? আমরা ধরে নিচ্ছি এটা একটা ট্যাপেটাম, আর ট্যাপেটামের ভিতরে তৈরি হয়েছে রেণু। ট্যাপেটামের ভিতরে তৈরি হয়েছে রেণু। তাহলে এইটা, তাহলে কি এই যে এটা একটা রেণু, ধরে নিচ্ছি এটা রেণু না, এটা রেণু চতুষ্টয়। কোথা তৈরি হয়েছে? ট্যাপেটামের ভিতরে। তাহলে ট্যাপেটামের ভিতরে তৈরি হয়েছে রেণু চতুষ্টয়। তাহলে চতুষ্টয় বলতে কি? যেখানে সেল ছিল একটা, একটা সেল ছিল, আর সেই সেলটা যদি বিভাজিত হয় কি পদ্ধতিতে? মিওসিস, মিওসিস, মিওসিস। এটা ছিল 2n, আর মিওসিস পদ্ধতিতে বিভাজিত হলো, তাহলে n সংখ্যক 4টে কোষ সৃষ্টি করলো, আর সেগুলো একসাথে যুক্ত থাকে একটা বিশেষ প্রোটিনের দ্বারা। এখানে প্রোটিনগুলো থাকে, তাহলে সেই প্রোটিনটাকে কি বলবো? সেই প্রোটিনটা হচ্ছে এই যে অপশনটা আছে ক্যালোজ, তাহলে এটা বলবো ক্যালোজ প্রোটিন। তাহলে এবার আমরা এখানে কি দেখছি? এটা ট্যাপেটাম, এই যে বাইরের লেয়ারটা এটা বলছি ট্যাপেটাম। আর ট্যাপেটামের ভিতরে কি তৈরি হয়েছে? তৈরি হয়েছে এই যে
কোষটা এটা বিভাজিত হয়ে তৈরি করেছে কি একটা রেণু চতুষ্টয়। রেণু চতুষ্টয়, রেণু চতুষ্টয় কেন? চারটে একসাথে আছে রেণু, তাই জন্য বলছি রেণু চতুষ্টয়। আর এখানে আছে ক্যালোজ প্রোটিন। এবার এই ট্যাপেটাম থেকেই খরিত হবে কি, ট্যাপেটাম থেকেই খরিত হবে কি একটা উৎসেচক, যার নাম হচ্ছে ক্যালেজ উৎসেচক। ক্যালেজ উৎসেচক। আর ক্যালেজ উৎসেচক খরিত হলে কি হবে, যে এই রেণু চতুষ্টয় যেটা ছিল, এই রেণু চতুষ্টয়, তাহলে এটা কি হয়ে যাবে, এটা রেণু তৈরি করবে। তাহলে এখানে চারটে রেণু হয়ে গেল। তাহলে একটা রেণু চতুষ্টয় থেকে চারটে রেণু কিভাবে তৈরি হলো, এই ক্যালোজ প্রোটিনটা অপসারিত হলো। আর সেই রেণুগুলো এখানে এঁকেছি। তাহলে এই একটা রেণু ধরে নিচ্ছি, এই রেণুটা, তাহলে এটা একটা রেণু। আর সেই রেণুর বাইরে দেখতে পাচ্ছি রেণু বহির্ত্বক আর ভিতরে রেণু অন্তর্ত্বক। তাহলে এই যে রেণু বহির্ত্বক, এটা যে গঠন করবে সেটাও কোত্থেকে এসছে, সেটাও কিন্তু এসছে এই ট্যাপেটাম থেকে। এটা তাহলে কোত্থেকে এসছে, কালারটা লাগিয়ে রাখি। তাহলে এটা কি, তাহলে এসছে কোথা থেকে, ট্যাপেটাম থেকে। আর যার নাম কি, স্পোরোপোলেন। স্পোরোপোলেনি। তাহলে স্পোরোপোলেনিন কোথা থেকে খরিত হলো, স্পোরোপোলেনিন খরিত হলো ট্যাপেটাম থেকে। আর সেটা কি করলো, সেটা রেণু বহির্ত্বক গঠন করলো। আর রেণু অন্তর্ত্বক যদি বলি কি গঠন করে, তাহলে সেটা হচ্ছে সেলুলোজ ও পেকটিন। তাহলে খুবই গুরুত্বপূর্ণ, এটাকে মনে রাখতে হবে। আর এই স্পোরোপোলেনিন যেটা কি করে, একটা রেণুকে যান্ত্রিক আঘাত, যান্ত্রিক আঘাত, ইউভি রে, কোনো রাসায়নিক পদার্থ, তো এই সব থেকে কি করে, এই সব থেকে রক্ষা করে কাকে, রেণুকে। তাহলে এখানে অপশনগুলো যদি দেখি, বলছে কি রেণু প্রখর তাপমাত্রা, খরা প্রতিরোধে সক্ষম, কারণ রেণুর এক্সাইনে কি থাকে, রেণুর এক্সাইনে থাকে হচ্ছে স্পোরোপোলেনিন। আর এই স্পোরোপোলেনিন হচ্ছে এটা ক্যারোটিনয়েড যৌগের পলিমারাইজেশন, পলিমারাইজেশনের ফলে উৎপন্ন। বেশ, তাহলে এখান থেকে আমরা এগুলো মনে রাখবো। তাহলে ক্যালোজ তো দেখলাম, ক্যালোজ প্রোটিন রেণু চতুষ্টয়ে থাকে। কিউটিন, সুবেরিন, এগুলোকে আমরা কোথায় পাবো, এগুলো কোষ প্রাচীরে পাবো, উদ্ভিদের কোষে। পরের প্রশ্ন দেখব, কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে। তাহলে প্রথমে কি রয়েছে, এলএইচ। তাহলে এলএইচ যে হরমোনটা, যেটা আমরা জানি লিউটিনাইজিং হরমোন, ফুল ফর্ম আর লিখছি না। তাহলে এটা যদি বলি খরিত কোথা থেকে হয়, এটা খরিত হয় অগ্র পিটুইটারি থেকে। অগ্র পিটুইটারি। যদি বলি এফএসএইচ, এটাও কোথা থেকে খরিত হবে, এটাও অগ্র পিটুইটারি। আর যদি বলি ইস্ট্রোজেন কোথা থেকে খরিত হয়, তাহলে সেটা মনে রাখবো গ্রাফিয়ান ফলিকাল। মানে প্রধানত গ্রাফিয়ান ফলিকাল থেকে। আর বিভিন্ন জায়গা থেকে অবশ্যই খরিত হতে পারে, কিন্তু প্রধানত মনে রাখবো আমরা গ্রাফিয়ান ফলিকাল থেকে। আর প্রোজেস্টেরন কোথা থেকে খরিত হয়, সেটা হচ্ছে কর্পাস লিউটিয়াম। তাহলে এবার এখানে যদি দেখি যে এটা একটা ওভারি, আর এই ওভারিতে কিছু প্রাইমর্ডিয়াল ফলিকাল আছে, যেগুলো কি, যেগুলোকে আমরা বলতে পারি কি ডিকটিয়েট উসাইট। তাহলে এটা আমি এখানে 1 নম্বর লিখলাম। তাহলে এখানে নিচে লিখি 1 নম্বরটা হচ্ছে কি প্রাইমর্ডিয়াল ফলিকাল। আর যেটাকে কি বলবো, ডিকটিয়েট উসাইট। ডিকটিয়েট উসাইট। তাহলে এটা কোষ বিভাজন ঘটছিল, দিয়ে কি প্রোফেজ 1-এর ডিপ্লোটিন দশায় থেমে আছে, ওই জন্য এটাকে বলছি ডিকটিয়েট উসাইট। কিন্তু যখন কন্যা সন্তানের
জন্ম হওয়ার পর যখন বয়স সন্ধিকালে কোন হরমোনের প্রভাব হবে? FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা বেশি ক্ষরিত হলে তখন কি দেখা যাবে? যেগুলো একটু পরিবর্তন শুরু হবে, দিয়ে কি হবে? দিয়ে তৈরি হবে কি? প্রাইমারি ফলিকল। তাহলে ধরে নিচ্ছি এটা 2 নম্বর। তাহলে এই 2 নম্বরটাকে কি বলছি আমরা? প্রাইমারি ফলিকল বা প্রাথমিক ডিম্বথলি। এবার 3 নম্বর কি দেখব? এই যে প্রাইমারি ফলিকলটা আছে, তাহলে এই প্রাইমারি ফলিকলটা পরিবর্তন হবে, দিয়ে কি হবে? দিয়ে যেটা সৃষ্টি করবে সেটা কি? সেটা হচ্ছে কি? সেকেন্ডারি ফলিকল। তাহলে এটা 3 নম্বর, এটাকে কি বলছি? সেকেন্ডারি ফলিকল। তারপর এটা আরো বৃদ্ধি পাবে, তারপর কি তৈরি করবে? টারশিয়ারি ফলিকল। এরকম করতে করতে এক সময় কি তৈরি করবে? এক সময় তৈরি করবে গ্রাফিয়ান ফলিকল। এটা গ্রাফিয়ান ফলিকল আছে এরকম। তাহলে এটাকে কি বলছি? গ্রাফিয়ান ফলিকল। এটা 4 নম্বর দিই, আর এটা হচ্ছে কি? গ্রাফিয়ান ফলিকল। এবার এই যে গ্রাফিয়ান ফলিকল আছে, তাহলে সেটা কি হবে? যে এই সময় যখন গ্রাফিয়ান ফলিকল আছে, এই গ্রাফিয়ান ফলিকল যে হরমোনটা ক্ষরণ করবে, এই গ্রাফিয়ান ফলিকলটাই কিন্তু ইস্ট্রোজেন ক্ষরণ করবে। ইস্ট্রোজেন। আর এই সময় রক্তে যার মাত্রা সর্বাধিক থাকবে সেটা হচ্ছে কি? LH। ঠিক এই সময়টাতে LH কোথা থেকে ক্ষরিত হবে? LH এটাও অগ্রপিটুইটারি থেকে। আর তার সেই অবস্থাটাকে কি বলবো? LH সার্জ। তাহলে এটাকে বলবো LH সার্জ। তাহলে রক্তে LH হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়াটাকে কি বলছি? LH সার্জ। তো এবার যখন LH সার্জ হবে, তো তখন কি হবে? যেখান থেকে এই উসাইটটা বেরিয়ে চলে যাবে। তাহলে এখান থেকে এই যে ভিতরে দেখতে পাচ্ছি, এটাকে বলছি উসাইট। তাহলে উসাইটটা বেরিয়ে চলে যাবে। তাহলে যেটা পড়ে থাকবে আমি এখানেই লিখে দিচ্ছি, আর এখানে 4-এর পর 5 লিখছি না। সেটা হচ্ছে কি? কর্পাস হেমারেজিকাম। এবং তারপর সেটা পরিবর্তন হয়ে কি হবে? একটা গ্রন্থিতে রূপান্তরিত হবে, যেটাকে কি বলবো? যেটা হচ্ছে কর্পাস ক্যালোসাম, কর্পাস লিউটিয়াম। ক্যালোসাম না, লিউটিয়াম। আর তারপর এই কর্পাস লিউটিয়াম কিসে পরিণত হবে? যখন তার ক্ষরণকারী ক্ষমতাটা হারিয়ে ফেলছে, তখন তাকে বলবো কর্পাস অ্যালবিক্যান্স। তাহলে তখন তাকে বলবো কর্পাস অ্যালবিক্যান্স। তাহলে এবার এই যে কর্পাস লিউটিয়াম যেটা দেখলাম, তাহলে কর্পাস লিউটিয়াম যেটা ক্ষরণ করবে সেটা হচ্ছে কি? এই এখানে আর লেখার জায়গা নেই। তাহলে এই কর্পাস লিউটিয়াম যেটা ক্ষরণ করবে সেটা কি? সেটা হচ্ছে প্রোজেস্টেরন। তাহলে গর্ভাবস্থা নিয়ন্ত্রণ করে কিন্তু প্রোজেস্টেরন। আর গর্ভাবস্থায় রজতচক্র বন্ধ রাখে, সেটাও প্রোজেস্টেরন। তাহলে এখানে কর্পাস লিউটিয়াম কি ক্ষরণ করে? উত্তর কি হবে? উত্তর হবে প্রোজেস্টেরন। এরপরের তাহলে FSH কি করে? ডিম্বাণুর কিন্তু এই ডিম্বথলির বৃদ্ধি ঘটায়। LH কি করে? LH যেটা করে সেটা হচ্ছে ডিম্বাণু নিঃসরণ করায়। আর এই ডিম্বাণু নিঃসরণকে কি বলবো? এই যে ডিম্বাণু নিঃসরণ হলো, এই ঘটনাটা কি বলবো? এটা বলবো ওভিউলেশন। আর ওভিউলেশনের জন্য দায়ী কে? LH সার্জ। তাহলে LH সার্জ কি বলবো? রক্তে রক্তে লিউটিনাইজিং হরমোনের মাত্রা প্রচুর হারে বৃদ্ধি পাওয়াকে কি বলবো? LH সার্জ। আর যদি LH সার্জ ঘটে তাহলে কি হবে? যে গ্রাফিয়ান ফলিকল থেকে উসাইড বেরিয়ে আসবে, সেকেন্ডারি উসাইড বেরিয়ে আসবে, আর ওই ঘটনাটা কি বলবো? ওভিউলেশন। পরবর্তী প্রশ্ন দেখব, নিউক্লিওজোমে থাকে। তাহলে নিউক্লিওজোম যদি বলি তাহলে এটা কি? তাহলে এটা কিন্তু ডিএনএ প্যাকেজিং থেকে। তাহলে ডিএনএ প্যাকেজিং এর আমরা পরপর যদি দেখি যে ধাপগুলো কি কি।
তাহলে এখানে কতগুলো ধাপ লিখলাম। সবার প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে নিউক্লিওজোমের গঠন। একটু কালারটা চেঞ্জ করে দিই। নিউক্লিওজোম। আর তারপর যেটা দেখব সেটা হচ্ছে অলিগো নিউক্লিওজোম। তারপর যেটা দেখব সেটা হচ্ছে সলিনয়েড বা সলেনয়েড। তারপর কি দেখব? সুপার সলেনয়েড। সুপার সলেনয়েড। তারপর কি দেখব সেটা হচ্ছে কি ক্রোমাটিড, এবং তারপর হচ্ছে ক্রোমোজোম। তাহলে এগুলো কি, যে পর পর একটা নিউক্লিয়াস, পরপর একটা ডিএনএ এর গঠনের যে পর্যায়ক্রমগুলো দেখানো আছে। তাহলে 1 নম্বর হচ্ছে নিউক্লিওজোম, 2 নম্বর অলিগোনিউক্লিওজোম, 3 নম্বর সলিনয়েড, 4 নম্বর সুপার সলিনয়েড, 5 নম্বর ক্রোমাটিড এবং 6 হচ্ছে ক্রোমোজোম। তো এখানে প্রথমে যদি নিউক্লিওজোম দেখি, তাহলে নিউক্লিওজোমে কি কি থাকবে? আমরা ধরে নিই যে এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড, এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড। আর ডিএনএ কি হয়? নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, নেগেটিভ আধান। ডিএনএ নেগেটিভ আধান যুক্ত হয়। কার জন্য? PO4 এর জন্য, ফসফরিক অ্যাসিডের জন্য, PO4 2 মাইনাস। তো এটার জন্য কি হচ্ছে? নেগেটিভ চার্জ যুক্ত। আর যদি আমরা দেখি যে হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, তাহলে হিস্টোন প্রোটিন কি কি রয়েছে? হিস্টোন 1, হিস্টোন 2A, হিস্টোন 2B, হিস্টোন 3 আর হিস্টোন 4। তাহলে এই রয়েছে কি হিস্টোন প্রোটিন। আর হিস্টোন প্রোটিনে দেখি, যদি দেখি কোন কোন অ্যামাইনো অ্যাসিড রয়েছে, তাহলে সেখানে 3টে অ্যামাইনো অ্যাসিড, এখানে এ লিখলাম অ্যামাইনো অ্যাসিড। তাহলে 3টে কি কি? একটা হচ্ছে হিস্টিডিন, আর একটা আর্জিনিন, আর একটা লাইসিন। এগুলো পুরো বাক্যে লিখছি না, হিস্টিডিন, আর্জিনিন আর লাইসিন। এগুলো সব কি? এগুলো সব ক্ষারীয়। তাহলে এগুলো সব ক্ষারীয়, ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। আর সেই কারণে যদি দেখি, এবার কি, এই যে হিস্টোন 2A, হিস্টোন 2B, হিস্টোন 3 আর হিস্টোন 4, এই যে এরা যারা আছে, এরা সব 2 মলিকিউল করে নিয়ে যে একটা এরকম একটা গোলাকার গঠন করে, যেটাকে আমরা কি বলছি? হিস্টোন অক্টামার। হিস্টোন অক্টামার। তাহলে হিস্টোন অক্টামারটা কিরকম? হিস্টোন অক্টামারটা হচ্ছে পজিটিভ আধানযুক্ত কণিকা, আর এটা নেগেটিভ আধানযুক্ত। তাহলে আমরা কাজ করি যে এটাকে অন্য কালারে দেখাই। এটা হিস্টোন অক্টামার, তাহলে এটা একটা হিস্টোন অক্টামার। তো এবার কি হচ্ছে, যে আমরা ধরে নিই যেখানে একটা হিস্টোন অক্টামার আছে, এখানে একটা হিস্টোন অক্টামার আছে, এখানে একটা হিস্টোন অক্টামার আছে, তাহলে এটা হিস্টোন অক্টামার। আর এখানে এইভাবে ডিএনএ গুলো অবস্থান করছে। যেহেতু এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এইভাবে জড়িয়ে অবস্থান করছে। তাহলে এই যে গঠনটা এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে এই একটা গঠন, এখান থেকে এই একটা গঠন, এখান থেকে এই একটা গঠন, এখানে কি কি আছে? এখানে আছে হচ্ছে কি ডিএনএ, ডিএনএ কিছুটা অংশ, প্লাস আছে কি হিস্টোন অক্টামার, হিস্টোন অক্টামার। এইটাকে আমরা কি বলছি? নিউক্লিওজোম, নিউক্লিওজোম। আর এখানের মাঝের যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলে যুক্ত কে থাকে? এই অঞ্চলে যুক্ত থাকে হিস্টোন অক্টামার 1, হিস্টোন 1।
এখানে যুক্ত থাকে হিস্টোন হিস্টোন। এইবার এই যে দেখতে পাচ্ছি যে ডিএনএ প্লাস হিস্টোন অক্টামার দিয়ে করছে নিউক্লিওজোম। এই যে ডিএনএটা, এই ডিএনএটাকে আমরা কি বলবো? নিউক্লিওজোমাল ডিএনএ। আর মনে রাখবো এই নিউক্লিওজোমাল ডিএনএ যেটা থাকে সেটা মোটামুটি 146 বেস পেয়ার যুক্ত হয়, বা এটাকে আমরা 200 বেস পেয়ারও বলতে পারি। আর এই যে মাঝের যে ডিএনএটা রয়েছে এটাও ডিএনএ, তাহলে এই ডিএনএটা কি বলবো? লিঙ্কার ডিএনএ। তাহলে লিঙ্কার ডিএনএ কোনটাকে বলবো? দুটো হিস্টোন, দুটো কি বলবো, নিউক্লিওজোম এর সংযোগ রক্ষাকারী ডিএনএটাই হচ্ছে লিঙ্কার ডিএনএ। এটা প্রায় 80 বেস পেয়ার 80 বেস পেয়ার যুক্ত হয়। তাহলে এই সবটা নিয়ে মানে কি কি, এই নিউক্লিওজোম প্লাস লিঙ্কার ডিএনএ প্লাস হিস্টোন 1, এই যদি সব একসাথে নিয়ে নিই তাহলে সেটাকে কি বলবো? সেটা বলবো অলিগোনিউক্লিওজোম। তাহলে আমরা যদি দেখি যে এই অলিগোনিউক্লিওজোম এটা বলবো 10 nm এর মানে ব্যাসটা। বেশ, তাহলে আমরা এই 1 নম্বর স্টেপটা দেখলাম নিউক্লিওজোম কি, 2 নম্বর স্টেপ দেখলাম অলিগোনিউক্লিওজোম কি। তাহলে এইবার এই অলিগোনিউক্লিওজোমগুলো যেগুলো আছে এইগুলো যদি এবার এইরকম ভাবে গঠন করে, এরকম ভাবে পেঁচিয়ে অবস্থান করে, এই একটাতে আমরা ধরে নেবো এই 1, 2, 3, 4, 5, 6, একটা পাকে 6টা করে হিস্টোন অক্টামার আছে। এরকম করে যদি সাজানো থাকে, এটা কত হবে? এটা 30 nm ব্যাস যুক্ত হবে, সেটাকে বলবো সলিনয়েড। এবার এইটাই যদি আমরা ধরে নিচ্ছি এইরকম ভাবে রয়েছে, এইটাই যদি এরকম ভাবে রয়েছে তাহলে এটাকে কি বলবো? সুপার সলিনয়েড। তাহলে সলিনয়েড হলো, তারপর কি হলো? সুপার সলিনয়েড। তারপরেই এটাকে এক সময় দেখা যাবে যে একটা এইরকম স্ট্রাকচার নিয়ে নিয়েছে, তখন এই একটাই কি বলবো? ক্রোমাটিড। আর তারপরে দেখবো কি এইরকম স্ট্রাকচার নিয়ে নিয়েছে, তখন সেটা হয়ে যাবে কি? ক্রোমোজোম। তাহলে এই যে সুপার সলিনয়েড এটা দেখবো 300 nm, যেটা ক্রোমাটিড সেটা 700 nm, আর যেটা ক্রোমোজোম দেখবো সেটা 1400 nm। তাহলে এবার এখানে যদি এটা পড়ে যদি আমরা দেখি যে নিউক্লিওজোমে কি থাকে, তাহলে দেখবো নিউক্লিওজোম এই প্রথমেই ছিল, এইটা নিউক্লিওজোম। তাহলে নিউক্লিওজোম কি কি নিয়ে গঠিত হয়েছিল? এক হচ্ছে ডিএনএ যেটা বলছিলাম নিউক্লিওজোমাল ডিএনএ, আর কি আর হচ্ছে অক্টামার, হিস্টোন অক্টামার। তাহলে অপশন কি হবে? ডিএনএ ও হিস্টোন অক্টামার। তাহলে ডিএনএটা কিরকম? ডিএনএটা হচ্ছে নিউক্লিওজোমাল ডিএনএ আর হিস্টোন অক্টামার। পরের প্রশ্ন দেখব, জিনগত উপাদানের নিয়ন্ত্রক এককটিকে বলে। তাহলে আমরা এখানে কাজ করি তাহলে এখানে রাখি ও একই জিনিসকে একবার দুবার লিখে দিলাম। তাহলে যে আমরা যদি দেখি যেটা একটা ডিএনএ, আর ডিএনএর এই অঞ্চলটাকে এই একটা অঞ্চল আর এই একটা অঞ্চল, এর ক্ষেত্রেও তাই, এই একটা অঞ্চল আর এই একটা অঞ্চল। এই অঞ্চলটাকে বলছি সাংগঠনিক, আর এই অঞ্চলটাকে বলছি কি?
নিয়ন্ত্রক। তাহলে এটা প্রোমোটার রিজিয়ন, আর এই প্রোমোটার রিজিয়ন কাকে প্রমোট করছে? এই ইনডিউসারকে। তাহলে এটাকে বলছি ইনডিউসার, যেটা রিপ্রেসর প্রোটিন তৈরি করবে, রিপ্রেসর। আর সেই প্রোটিনটা কিরকম? একটা অক্টামার, আর তাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি, অক্টামার। এইদিকে একটা তার অ্যাক্টিভ সাইড আছে, এইদিকে তার একটা অ্যাক্টিভ সাইড আছে, অ্যালোস্টেরিজমের মতো। আর এই দিকে যুক্ত কে হতে পারে? এই দিকে যুক্ত হতে পারে, ধরে নিচ্ছি, অ্যালোল্যাকটোজ। আর এই নিচে এখানে যুক্ত হতে পারে, এটা যুক্ত হতে পারে প্রোমোটার অঞ্চলে। কিন্তু মনে রাখবো যে অ্যালোল্যাকটোজ আর প্রোমোটার অঞ্চল দুটোতে একসাথে কিন্তু যুক্ত হতে পারবে না। তাহলে এই প্রোমোটার একে প্রমোট করছে, দিয়ে কি করছে? এই ইনডিউসার কিন্তু কি হচ্ছে? এক্সপ্রেস করছে, দিয়ে কি তৈরি করছে? একটা রিপ্রেসর প্রোটিন তৈরি করছে, আর সেটা হচ্ছে এটা। এবার এটা কি হয়? এই যে অপারেটর অঞ্চল আছে, এই অপারেটর অঞ্চলে গিয়ে যুক্ত হয়ে যায়। তাহলে এই অপারেটরের অঞ্চলে যখনই এটা যুক্ত হয়ে যায়, তখন এই বাকি যে পোর্শনটা, সাংগঠনিক যে জিনটা রয়েছে, তাহলে তাকে এক্সপ্রেস হতে কিন্তু বাধা দেয়, একে এক্সপ্রেস হতে দিচ্ছে না। তাহলে এই একটা কন্ডিশন। এবার কি দেখব? যদি আমরা ধরে নিচ্ছি এটা তৈরি হলো, রিপ্রেসর প্রোটিন তৈরি হলো, কিন্তু এবার এই রিপ্রেসর প্রোটিনে এই যে স্থানটা যেখানে অ্যালোল্যাকটোজ যুক্ত হতে পারে, আমি ধরে নিচ্ছি যেখানে অ্যালোল্যাকটোজ আছে, আর সে গিয়ে এই অঞ্চলে যুক্ত হয়ে গেল। তাহলে তখন কিন্তু এটা আর এই অপারেটরে গিয়ে যুক্ত হতে পারবে না, আর তখন এই যে অঞ্চলটা, সাংগঠনিক যে অঞ্চলটা রয়েছে, তাহলে সেই অঞ্চলের যে এক্সপ্রেশনটা, সেটা প্রকাশ পাবে। তাহলে এটাকে বলছি ওপেন সিস্টেম। এটা ওপেন, আর এটা হচ্ছে ক্লোজড। এটা কিন্তু এবছরের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2025 এইচএসের জন্য, যে ল্যাক ওপেরন পদ্ধতি বর্ণনা করো বা ল্যাক ওপেরনের গঠন বর্ণনা করো। তাহলে এখানে কিন্তু এই ছবিগুলো এঁকে একবার আমাদের ওপেন কন্ডিশন যদি পদ্ধতি বলে, আর একবার ক্লোজ কন্ডিশন কিন্তু বুঝিয়ে দিতে হবে যে কিভাবে কি হচ্ছে। তাহলে এখানে নিয়ন্ত্রক একক কোনটা? যদি নিয়ন্ত্রক জিন বলতো তাহলে তো ইনডিউসার, রিপ্রেসর হতো, বা এখানে প্রোমোটার, এগুলো হতো। কিন্তু এখানে কি বলছি? যে নিয়ন্ত্রক এককটি, এই পুরোটাকে আমরা একক বলছি, তাহলে সেটা কি? সেটা হচ্ছে ওপেরন সিস্টেম। তাহলে উত্তর কি হবে? ওপেরন। পরবর্তী প্রশ্ন দেখব, আর ওকাজাকি খণ্ডক ছিল, এটাতে আর বিশেষ আলোচনা করছি না, আশা করি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তাহলে ওকাজাকি খণ্ডকটা শুধু মনে রাখবো যে এটা, যে রেপ্লিকেশনের ক্ষেত্রে, ডিএনএ রেপ্লিকেশন যখন ঘটছে, সেই ডিএনএ রেপ্লিকেশনের যে 3' টু 3' বলছি, 5' টু 3', এই যে টেমপ্লেট স্ট্র্যান্ডটা রয়েছে, তার সামনে যেটা তৈরি হবে, সেখানে খণ্ড খণ্ড ডিএনএ তৈরি হবে। কার সামনে? 5' টু 3'এর সামনে। এটা এদিকে 3' টু 5', 3' টু 5', 3' টু 5', এইভাবে চলছে। এই খণ্ড খণ্ড যে ডিএনএ গুলো তৈরি হচ্ছে, সেগুলোকে বলবো ওকাজাকি খণ্ডক। সেটা কোথায় তৈরি হয়? সেটা হচ্ছে, এটা ডিসকন্টিনিউয়াস একটা চেন কিন্তু তৈরি করে, যেটাকে কি বলে? ল্যাগিং স্ট্র্যান্ড। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোনটি ডারউইন বলেননি? তাহলে প্রথমে কি রয়েছে? যে প্রাকৃতিক নির্বাচন। তারপর কি বলছে? যোগ্যতমের এটা উদ্বর্তন হবে, যোগ্যতমের উদ্বর্তন। তারপর কি বলছে? বাঁচার জন্য লড়াই এবং জেনেটিক ড্রিফট। তাহলে যদি দেখি, ডারউইন বলেছে হ্যাঁ প্রাকৃতিক নির্বাচন তো বলেছে, যোগ্যতমের উদ্বর্তনও বলেছে, বাঁচার জন্য লড়াইও বলেছে, তাহলে যেটা বলেননি সেটা হচ্ছে কি? জেনেটিক ড্রিফট। তাহলে এখানে কি দেখবো? যে জেনেটিক ড্রিফটটা কি? তাহলে জেনেটিক ড্রিফট হচ্ছে যে, একদম ছোট্ট করে যদি বলি, আকস্মিক কোনো একটা পপুলেশন, এটা লিখলাম না, কোনো একটা বৃহৎ পপুলেশনে
আকস্মিক স্থায়ী বলছি আকস্মিক জিন ফ্রিকোয়েন্সির আমূল পরিবর্তন। মানে কোনো পপুলেশনে কি দেখা যাচ্ছে, হঠাৎ করে যে জিন ফ্রিকোয়েন্সি তাদের যেটা ছিল তার একটা আমূল পরিবর্তন করছে, তাহলে সেটাকে কি বলছি, জেনেটিক ড্রিফট। তাহলে সেটা কি কারণে হতে পারে, যে যে কোনো কারণে যে একসাথে অনেক জীবের মৃত্যু ঘটছে, তো সেই কারণে কিন্তু জেনেটিক ড্রিফট দেখা যেতে পারে। এবার এই জেনেটিক ড্রিফট শুধু মৃত্যুর কারণে না, প্রজনন পরিযানের কারণেও হতে পারে। তাহলে এখানে কি দেখব, যে জেনেটিক ড্রিফটটাকে আমরা দুটো ভাবে ব্যাখ্যা করতে পারি। একটাকে বলছি বাটলনেক এফেক্ট, আর একটাকে বলছি ফাউন্ডার এফেক্ট। তাহলে একটা বাটলনেক, একটা ফাউন্ডার। তাহলে বাটলনেক এফেক্ট আগের দিনও আলোচনা করেছিলাম, তাই সেটা আর বলছি না। যে সেখানে কি দেখা যাবে, যে কোনো একটা অঞ্চলে, একটা পপুলেশনে যেসব জীবগুলো ছিল তার মধ্যে শিকারের কারণে বা অন্য কোনো কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে, মহামারীর কারণে কিছু সংখ্যক জীব যেগুলোর সংখ্যা প্রচুর বেশি ছিল, যাদের যেসব ফ্রিকোয়েন্সিগুলো, যেসব জেনেটিক ফ্রিকোয়েন্সিগুলো, হঠাৎ করে তাদের মৃত্যু ঘটলো। এবং যে ফ্রিকোয়েন্সিটা অনেক কম ছিল দেখা যাচ্ছে সেটা বেঁচে গেল এবং পরবর্তীকালে তার একটা নতুন পপুলেশন বানালো। তাহলে সেখানে একটা জিন ফ্রিকোয়েন্সির একটা আমূল পরিবর্তন দেখা যাবে। তাহলে সেটা বলবো বাটলনেক এফেক্ট। অর্থাৎ এটা বোতলের মুখের মতো, যে একটা এই অংশ দিয়ে যে ছোট্ট দু একটা যেটা বেরিয়ে গিয়েছিল, তো সেইগুলো কি হলো, একটা সমগ্র পপুলেশন সেই বৈশিষ্ট্যটা বানিয়ে দিল। ধরে নিচ্ছি এখানে 50টা রেড কালারের বল ছিল, আর ধরে নিচ্ছি এখানে গ্রিন কালারের বল ছিল 5টা। তো এবার এই এই বোতলের মুখের কাছে 5টা গ্রিন কালারের বল ছিল, আর এদিকে 50টা বল ছিল। তো এবার যখন একবার বোতলটাকে উল্টানো হয়েছে, এই গ্রিন কালারের বল একটা পড়ে গেল, আর সেইটাই পরবর্তীকালে অনেকগুলো গ্রিন কালারের বল বানালো। তাহলে কি দেখতে পাচ্ছি, যে এখানে কিন্তু গ্রিনের সংখ্যা খুব কম ছিল, আর যেহেতু একটা এলো, তো এখানে কিন্তু আরো অনেকগুলো সংখ্যা করে দিচ্ছে। তাহলে তাহলে এখানে কি দেখা যাবে, যে এখানে আমরা কি বলছি, এটা এটা যেটা ঘটলো সেটা হচ্ছে কি বাটলনেক এফেক্ট। আর এখানে তো কি দেখলাম, হ্যাঁ, এবার কি দেখবো, যেটা ফাউন্ডার এফেক্ট। তাহলে ফাউন্ডার এফেক্ট কি, যে কোনো একটা পপুলেশন, সেখানে অনেক জীব রয়েছে এবং তার মধ্যে কিছু সদস্য দেখা যাচ্ছে এখান থেকে একটা অন্য আইসোলেটেড এরিয়াতে তারা চলে গেল। তাহলে এই যারা চলে গেল, তার ফলে যেখানে একটা জেনেটিক ফ্রিকোয়েন্সি একটা পরিবর্তন দেখা গেল, তো সেইটাকে বলছি ফাউন্ডার এফেক্ট। তাহলে কোনো একটা অঞ্চল থেকে কিছু পরিমাণ জীব অন্য অঞ্চলে পরিযানে গেলে, তাহলে সেই অঞ্চলে একটা জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন দেখা যাচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে ফাউন্ডার এফেক্ট। আর এই পপুলেশনটাকে কি বলবো, ফাউন্ডিং পপুলেশন। তাহলে জিন ফ্রিকোয়েন্সি কেন চেঞ্জ হবে, কারণ প্রত্যেকের জিনোটাইপ আলাদা ছিল, এবং তারা সেখানে একটা একটা অঞ্চলে, কোনো একটা অঞ্চল, সেখানে মোট যে জিন উপস্থিত সেটাকে কি বলবো, প্রত্যেকটা জীবের মোট যে জিন তাকে বলবো কি, জিন পুল। আর সেই জিন পুল থেকে কিছুজন চলে গেল, তো তখন কি হবে, সেখানকার অবশ্যই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে উত্তর কি হবে, জেনেটিক ড্রিফট। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোনটি ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম পরিলক্ষিত হয়। তাহলে কি বলছে, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, পেরিপ্ল্যানেটে আমেরিকানা, তারপরে এপিস ইন্ডিকা, অ্যান্থিয়ার মাইলিটা, আর বিস্টন বেটুলারিয়া।
তাহলে এবার এখানে এই বিস্টন বেটুলারিয়াকে যদি দেখি, বা তারও আগে আমরা যেটা দেখি যে একটা হচ্ছে কি প্রাকৃতিক নির্বাচন, একটা ডারউইনের মতবাদ, প্রাকৃতিক নির্বাচন। এই প্রাকৃতিক নির্বাচনটা আমরা কত ভাগে ভাগ করতে পারি? আমরা তিনটে ভাগে ভাগ করছি। একটাকে বলছি স্থিতিশীল নির্বাচন বা স্টেবিলাইজিং। অবশ্যই ইংরেজি বাংলা দুটো টার্মই কিন্তু মনে রাখতে হবে। একটা স্থিতিশীল নির্বাচন বা স্টেবিলাইজিং, একটাকে বলবো ডিরেকশনাল বা অভিমুখী, আর একটা ধ্বংসাত্মক বা ডিসরাপটিভ। তাহলে এই তিনটে ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এইটা একটা গ্রাফ। এই গ্রাফটা কিসের? কোনো একটা জায়গার কোনো একটা নির্দিষ্ট জীবের তার বিভিন্ন বৈশিষ্ট্যের সংখ্যার একটা গ্রাফ। এবার যদি দেখি যেখান থেকে স্থিতিশীল কন্ডিশনে যায় তাহলে সেটাতে কি হবে? তাহলে পপুলেশনটা ছিল এরকম, তাহলে সেখান থেকে দেখব, যদি দেখি এইরকম হয়ে গেছে, তাহলে কি দেখতে পাচ্ছি এর মধ্যমান যেটা ছিল, তো সেইটা কিন্তু আকারে, সেইটা কিন্তু বলতে পারি তাদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গড় মানটার মান, গড় মান বৃদ্ধি, গড় মান বৃদ্ধি বলার থেকে এটাকে কি বলবো, মধ্যমানযুক্ত জীবের সংখ্যা, মধ্যমানযুক্ত জীব বৃদ্ধি পাচ্ছে। যেমন আমরা যদি দেখি গাছ, অনেকগুলো গাছের মধ্যে যে শুধুমাত্র যেগুলো কি হয় ছোট গাছ সেগুলোও মারা যায়, আর যেগুলো অনেক বড় গাছ সেগুলো মানিয়ে নিতে পারে না, মাঝারি গাছগুলো টিকে থাকে। তো সেইটাকে কি বলছি, এই টাইপের স্থিতিশীল। এবার অভিমুখী বললে কি হবে? ধরে নিচ্ছি এরকম ছিল, এটাও এরকম ছিল। একটা ক্ষেত্র হতে পারে কি এই রকম অবস্থা থেকে একটা নির্দিষ্ট দিকটা বেড়ে গেল, আর এই ক্ষেত্রে তাই আমি উল্টো দিকটা করলাম, এই দিকটা বেড়ে গেছে। তাহলে এক্ষেত্রে কি বলছি, যেরকম একটা ছিল, তো সেইখান থেকে গড় মান থেকে প্রতিকূল পরিবেশের জন্য, পরিবেশের পরিবর্তনের জন্য তারা একটা নির্দিষ্ট চূড়ান্ত মানের দিকে গমন করলো। এখানে তাই এটা উল্টো দিকে গেছে, নির্দিষ্ট চূড়ান্ত মানের দিকে। এখানে দেখছিলাম প্রথম স্থিতিশীলে কি যে চূড়ান্ত মানটা থাকছিল না, গড় মানটা বৃদ্ধি পাচ্ছিল। এখানে দেখা যাচ্ছে গড় মান তো ছিল, কিন্তু সেখান থেকে একটা প্রতিকূল পরিবেশের জন্য বা পরিবর্তিত পরিবেশের জন্য যে একটা নির্দিষ্ট দিকে তাদের পরিবর্তন করলো, অর্থাৎ সেই চরম মানে কিন্তু পৌঁছালো, বা চরম মানযুক্ত জীবের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেটাকে বলছি অভিমুখী নির্বাচন। আর ধ্বংসাত্মক যদি বলি, তাহলে এরকম একটা ছিল, সেখান থেকে কি দেখতে পাবো যে এই দিকের সংখ্যাটা প্রচুর বেড়েছে আর এই দিকের সংখ্যাটা বেড়েছে, তাহলে গড় মান যেটা ছিল তার সংখ্যা কমে যাচ্ছে, আর চূড়ান্ত মানগুলোর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেটাকে বলবো ধ্বংসাত্মক নির্বাচন। তাহলে এটা তো আমরা গাছের ক্ষেত্রে দেখলাম স্থিতিশীল, বিভিন্ন গাছের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখবো সব কিছুতেই যে গড় মানটার সংখ্যা বেশি আর চূড়ান্ত মানগুলোর সংখ্যা কম, সেটা স্থিতিশীল। এবং তারপর যদি অভিমুখী দেখি, তাহলে সেই রকম উদাহরণ যদি দেখি, সেইটাই হচ্ছে আমাদের কি বিস্টন বেটুলারিয়া। তাহলে এখানে প্রশ্ন কি ছিল সেটাকে বলি যে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। তাহলে এখানে আমি এখানেই লিখছি যে বিস্টন বেটুলারিয়া।
বেটুলারি। তাহলে এদের কালারটা কিরকম, লাইকেনের মতো ছিল। তাহলে গাছে লাইকেন থাকে আর তার মধ্যে এরা লুকিয়ে যেতে পারতো। কিন্তু যখন শিল্প বিপ্লব দেখা যায় তখন H2S দূষণের কারণে, H2S গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে সেই লাইকেনগুলো কি হতে থাকে, কালো হতে থাকে। তো তখন এই আগে ওই লাইকেন কালারের যে বিস্টন বেটুলেরিয়াগুলো ছিল তাদের সংখ্যা কমতে থাকে, আর একটা প্রজাতি কালো রঙের প্রজাতির সংখ্যা বাড়তে থাকে, সেটা হচ্ছে কি বিস্টন কার্বোনেরিয়া। তাহলে শিল্প বিপ্লবের ফলে কি হচ্ছে, এদের বেলানিন তৈরি হচ্ছে, যেহেতু কালো রং বলছি, তো তার জন্য কি বলা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল বেলানিজম। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হচ্ছে অপশন ডি। আর যদি তাহলে এর একটা উদাহরণ দেখলাম, এটা তো দেখলাম বিস্টন বেটুলেরিয়া, বিস্টন বেটুলেরিয়া। আর এটা কি দেখবো, এই ধনসক্তক, এটা হচ্ছে একটা লিম্পেট। তাহলে তারা কোথায় জন্মায়, সমুদ্রে, এবং তাদের কালার কি কি হয়, সাদা, বাদামি আর কালো। যে সাদা লিম্পেট গুলো থাকে সেগুলো কি হয়, সেগুলো বার্নাকাল জীবের মধ্যে, তার মধ্যে লুকিয়ে যেতে পারে। যেটা কালো, কালো পাথরে লুকিয়ে যেতে পারে। কিন্তু যেটা বাদামি সেটা কোথাও লুকাতে পারছে না, এবার তাদের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। আর এই চূড়ান্ত দুটো সাদা এবং কালো, এর মান কিন্তু বাড়তে থাকে। তাহলে এটা কি, এটা ধনসাত্মক। পরের প্রশ্ন দেখব, কোনটি নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের ব্যবহার করা হয়। তাহলে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস কি, তাহলে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তো এবার এই যে ব্যাকটেরিয়াটা রয়েছে, এই ব্যাকটেরিয়াতে একটা বিশেষ জিন আছে যার নাম হচ্ছে ক্রাইজিন। ক্রাইজিনের প্রকারগুলো আমরা দেখে রাখতে পারি, ক্রাই 1A-C, আর একটা মনে রাখবো ক্রাই 2AB। তাহলে এগুলো, তাহলে এই যে ক্রাইজিন রয়েছে, এই ক্রাইজিনটা, এটা এক্সপ্রেস করলে যেটা তৈরি করে সেটা হচ্ছে ক্রাই প্রোটিন। এখানে সিটা বড় হাতে লিখতে হবে, ক্রাই প্রোটিন। আর এই ক্রাই প্রোটিন কি করে, বিভিন্ন পেস্ট প্রতিরোধ করে, পেস্ট প্রতিরোধ। তাহলে এখানে বলছে কোনটি নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়, তাহলে উত্তর কি হবে, উত্তর হবে ক্ষতিকর পতঙ্গ। যদিও এখানে অপশন আছে নিমাটোডস, এটাও উত্তর হতে পারতো, এটাও উত্তর হতে পারতো, নিমাটোডও হয়, কিন্তু এখানে অপশন অনুযায়ী যে বেশি ঠিক যেটা বলবো সেটা হচ্ছে কি ক্ষতিকর পতঙ্গ। এবার তাহলে এখানে ক্রাইজিন আর ক্রাই প্রোটিন সেটা তো বুঝলাম। এবার এখানে বিটি যে ক্রপগুলো আছে, এখানে লিখি বিটি ক্রপ, তার মধ্যে একটা হচ্ছে কি বিটি টোবাকো বা বিটি তামাক, আর একটা মনে রাখবো সেটা হচ্ছে বিটি তুলো। তাহলে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আসতে পারে যে প্রথম বিটি শস্য কোনটা, বিটি জীব কোনটা, বিটি উদ্ভিদ কোনটা, তাহলে সেটা হচ্ছে তামাক। সেটা কোথায়, বিশ্বে। তাহলে বিশ্বে প্রথম, তাহলে বিশ্বের প্রথম বিটি উদ্ভিদ কোনটা, সেটা হচ্ছে বিটি তামাক। আর যদি ভারতে প্রথম বলি তাহলে সেটা হচ্ছে বিটি তুলো, ভারতে প্রথম বিটি তুলো, আর বিশ্বে প্রথম হচ্ছে বিটি তামাক। পরবর্তী প্রশ্ন দেখব, নিম্নলিখিত কোন শৈবাল সিঙ্গেল সেল প্রোটিন তৈরি করে। তাহলে কি সিঙ্গেল সেল প্রোটিন, তাহলে সিঙ্গেল সেল প্রোটিনটা কি,
অণুজীব অণুজীবের দেহ থেকে প্রাপ্ত প্রোটিন কি হয়, যে প্রোটিনকে প্রাণী ও মানুষের অনুপূরক খাদ্য তৈরি করা হয়। তাহলে অণুজীবের দেহ থেকে প্রাপ্ত প্রোটিন থেকে প্রাণী ও মানুষের অনুপূরক খাদ্য তৈরি করাকে কি বলা হচ্ছে, যে তৈরি যে খাদ্য, অনুপূরক খাদ্যটাকে কি বলবো, সিঙ্গেল সেল প্রোটিন। তাহলে অণুজীবের দেহ থেকে প্রাপ্ত প্রোটিন থেকে প্রাণী ও মানুষের যেসব অনুপূরক খাদ্য তৈরি করা হয়, তো সেগুলোকে বলছি সিঙ্গেল সেল প্রোটিন। তাহলে আরেকবার বলছি কি, যে অণুজীবের দেহ থেকে প্রাপ্ত প্রোটিন থেকে মানুষ ও প্রাণীর অনুপূরক যে খাদ্য তৈরি করা হয়, তাহলে সেগুলোকে কি বলছি, সেগুলোকে বলছি সিঙ্গেল সেল প্রোটিন। তাহলে এখান থেকে যেগুলো মনে রাখবো সেটা হচ্ছে কি, উত্তর তো এখানে কি হবে, যে স্পাইরুলিনা কি একটা শৈবাল। তাহলে এটা ছাড়াও আর শৈবাল কি মনে রাখবো, সেটা হচ্ছে ক্লোরেল্লা। এটা শৈবালই জানতে চেয়েছিল। আর এখানে হচ্ছে ক্যান্ডিডা, এটা একটা ছত্রাক, এটাও সিঙ্গেল সেল প্রোটিন তৈরি করে। বেশ, এটা ছাড়াও কি অ্যাসপারজিলাস, আর কি আছে, পরেই ছিল অ্যাসপারজিলাস, এটা একটা ছত্রাক। এছাড়াও আমরা যদি ব্যাকটেরিয়া মনে রাখি, তাহলে কি মনে রাখবো, মিথাইলোট্রোফাস। তাহলে এইটা থেকে যেটা করা হয়, সেটা যে সিঙ্গেল সেল প্রোটিনটা পাওয়া যায়, তো তার বাণিজ্যিক নাম হচ্ছে প্রোটিন। তাহলে এখান থেকে এটা কিন্তু মনে রাখবো। পরবর্তী প্রশ্ন দেখব, গোল্ডেন রাইসে বেশি থাকে। তাহলে এখানে কি দেখবো, অপশন হবে কি, বিটা ক্যারোটিন। এছাড়া মনে রাখবো কি থাকে, ভিটামিন এ। তাহলে গোল্ডেন রাইস একটা কি, কিন্তু জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিএমও বা ট্রান্সজেনিক উদ্ভিদ। পরের প্রশ্ন দেখব, গ্রিন বায়োটেকনোলজি বলতে বোঝায়। তাহলে এটা কৃষিকাজে ব্যবহৃত জৈব প্রযুক্তি। এটা সম্পর্কে আর কিছু বলছি না এক্সট্রা। তাহলে এখানে উত্তর কি হবে, কৃষিকাজে ব্যবহৃত জৈব প্রযুক্তি। পরের প্রশ্ন দেখব, এখানে প্রশ্নটা এইভাবে ছিল, বাই ডেল্টা এনটি সমান হচ্ছে বি। বলছে এটা কাকে নির্দেশ করে। আমরা জানি মর্টালিটি যদি বলি, তাহলে এম সমান এমডি বাই টি। আর যদি ডেটালিটি বলি, তাহলে আমরা জানি এন সমান এনডি বাই টি। এখানে এমডিটা কি, মৃত্যু, যে কতজনের মৃত্যু ঘটছে। মৃত্যু ঘটার সংখ্যা। আর নিচে টিটা কি, সময়, অর্থাৎ একক সময়ে কোনো একটা পপুলেশনে কত জীবের মৃত্যু ঘটছে, সেটাই হচ্ছে মর্টালিটি বা এই এফ বা মৃত্যু হার। আর এই এনডিটা হচ্ছে নতুন জন্ম, আর টিটা হচ্ছে সময়। তাহলে একক সময়ে কতজনের জন্ম হচ্ছে, সেটা হচ্ছে ন্যাটালিটি। এবার দেখি কোনো একটা অঞ্চলে যদি আমরা দেখি যে 1000টা টি সময়ে, যে 1000 জন পপুলেশনে 1000টা সদস্য ছিল, এবার কিছু সময় পর দেখা যাচ্ছে সেটা বেড়ে 1100 হয়েছে।
যদি দেখি 1100 হয়েছে, তাহলে আমরা এখানে নিচে লিখছি এই ডেল্টা এল টি অর্থাৎ ওই টি সময় তার জনসংখ্যা, তাহলে নিচে লিখবো 1000। আর উপরে লেখা আছে কি ডেল্টা এন এন, যার মানে হচ্ছে কি এই পরিবর্তন কতটা, 1000 ছিল 1100 হয়েছে, তাহলে পরিবর্তন কত, 1100 মাইনাস 1000 সমান কত, 100, তাহলে এই পরিবর্তনটাকে উপরে লিখব। এবার যদি কাটাকুটি করি তাহলে কি দেখতে পাবো, 1/10 সমান হচ্ছে 0.1, তাহলে এইটা হচ্ছে ওখানকার কি, এটা হচ্ছে বৃদ্ধির হার, এই হারে বৃদ্ধি পাচ্ছে জীবটা, তাহলে এটাকে কি বলছি, বৃদ্ধির হার। তাহলে ডেল্টা এন এন বাই ডেল্টা এন টি সমান বি, এটা বৃদ্ধির হারকে নির্দেশ করে। যেখানে উপরের এই যে ডেল্টা এন এন এই জিনিসটা কি, তাহলে এটা হচ্ছে পরিবর্তন, তাহলে জনঘনত্বের পরিবর্তন, আর এন টিটা কি নির্দিষ্ট সময়ে জনসংখ্যা, নির্দিষ্ট সময়ে জনসংখ্যা। তাহলে উত্তর কি হবে, বৃদ্ধির হার। পরবর্তী প্রশ্ন দেখব, জিন ব্যাংক কোনটির উদাহরণ, তাহলে এখানেও কি, এখানে এক্স2 সংরক্ষণ, আর কিছু বলবো না, তাহলে এখানে কি জানি আমরা, -196° উষ্ণতায় তরল নাইট্রোজেনে কিন্তু সংরক্ষণ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, বায়োম্যাগনিফিকেশন ঘটায় কি হবে, ডিডিটি, এটা একটা অর্গানোক্লোরিন, এটা কীটনাশক। তাহলে অর্গানোক্লোরিন কীটনাশকগুলো কিন্তু জৈব অভঙ্গুর হয়। তাহলে এগুলো কি হবে, জৈব অভঙ্গুর, জৈব অভঙ্গুর। যেমন উদাহরণ কি, ডিডিটি আর কি বিএইচসি, তাহলে এগুলো সব কি হবে, অর্গানোক্লোরিন কীটনাশক। আর এরা কি ঘটায়, এরা হচ্ছে বায়োম্যাগনিফিকেশন ঘটায়। সিএফসি তো একটা গ্রিন হাউস গ্যাস, এটাও গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের যদি ক্রমটা আমরা দেখি, যে তার সব থেকে বেশি গ্রিন হাউস এফেক্ট যদি দেখায়, তাহলে দেখবো CO2, তারপরে CH4, তারপরে সিএফসি, এই তিনটে কিন্তু আমরা পরপর মনে রাখবো। পরের প্রশ্ন দেখব, সিনকার্পাস গর্ভপত্র কি, এটা যদি আমরা দেখি, এটা যদি ধরি, এটা একটা কি গর্ভকেশর চক্র, তার এই গর্ভপত্র এই চারটে ছিল, এই চারটে কি হচ্ছে, এই যে একটা দুটো তিনটে চারটে এখানে ফিউজ হয়ে গেছে, দিয়ে একটা গর্ভাশয় হয়ে গেছে। আর এই সিন কথাটা মানেই যুক্ত, তাহলে যেসব ফুলের ক্ষেত্রে যে গর্ভপত্রগুলি সংযুক্ত অবস্থায় থাকে তাকে সিনকার্পাস গর্ভপত্র বলে। যেমন জবা, জবা ফুলের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো যে সিনকার্পাস গর্ভপত্র। তাহলে সিনকার্পাস গর্ভপত্র কাকে বলে, যেসব ফুলের ক্ষেত্রে গর্ভপত্রগুলি সংযুক্ত অবস্থায় থাকে তাকে সিনকার্পাস বলে। আর যদি সব আলাদা থাকতো, এগুলো আলাদা থাকতো, তাহলে তাকে বলতে হবে অ্যাপোকার্পাস। এরকম ভাবে থাকতে দেখবো। কার ক্ষেত্রে, চাঁপা ফুলের ক্ষেত্রে, বিচেলিয়া চাম্পাকা, চাঁপা ফুল, তাহলে সেখানের ক্ষেত্রে দেখবো অ্যাপোকার্পাস গর্ভপত্র। সেখানে কি হবে, গর্ভপত্রগুলো পরস্পর পৃথকভাবে অবস্থান করে, তো তখন সংযুক্ত অবস্থায় না থেকে পৃথকভাবে, তখন তাকে বলবো অ্যাপোকার্পাস। আর যদি সংযুক্ত অবস্থায় থাকে তাকে বলবো সিনকার্পাস। পরবর্তী প্রশ্ন দেখব, ক্রোমোজোম ম্যাপিং এর একক কি,
যদি আমরা দেখি এটা একটা ক্রোমোজোম, তাহলে ক্রসিং ওভার ও লিঙ্কেজ এর ধারণা থেকে, অর্থাৎ এটাকে কাজে লাগিয়ে যে আমরা কি করতে পারবো, এই ক্রোমোজোমে বিভিন্ন জিনের অবস্থান নির্ণয় করতে পারবো। তাহলে কি বলবো, ক্রসিং ওভার ও লিঙ্কেজ এর ধারণাকে কাজে লাগিয়ে বা এর সাহায্যে, ক্রসিং ওভার ও লিঙ্কেজ পদ্ধতির পর্যবেক্ষণের সাহায্যে যদি যে একটা ক্রোমোজোমের ওপর জিনগুলির অবস্থান নির্ণয় করা হয়, তাহলে তখন তাকে বলবো ক্রোমোজোম ব্যাপী। তাহলে ক্রসিং ওভার এবং লিঙ্কেজের ধারণা থেকে যে একটা ক্রোমোজোমের উপর অবস্থিত যে জিনগুলির যে সজ্জাবিন্যাস, তাকে বলবো কি ক্রোমোজোম ম্যাপিং। আর এই ক্রোমোজোম ম্যাপিং এর ফলে যে আমরা কি দেখতে পাবো, যে এর ফলে কিন্তু আমরা যে ক্রসিং ওভারের সম্ভাবনা জানতে পারবো। কোন জিনটা কোথায় আছে, জিনের সজ্জা জানতে পারবো। তাহলে ক্রোমোজোম ম্যাপিং এর এগুলো গুরুত্ব। 3 নম্বর, জিন থেরাপি, যেটা করা যাবে, যেটা করা সহজ হবে। বেশ, তাহলে এবার কি, তাহলে এগুলো হচ্ছে ক্রোমোজোম ম্যাপিং এর গুরুত্ব। আর ক্রোমোজোম ম্যাপিং তো কাকে বলে বললাম। এবার ক্রোমোজোম ম্যাপিং এর এককটা কি? তাহলে এই যে লিঙ্কেজ, এই ধারণা দিয়েছিল কি মর্গ্যান, ড্রসোফিলা মাছির ওপর পরীক্ষা করে। তাহলে পরবর্তীকালে স্টুয়ার্ট ভ্যান্ট, এই মর্গ্যানের ছাত্র, কি করে, যেই ক্রসিং ওভারের সাহায্যে কি, যে একটা জিনে, একটা ক্রোমোজোমে অবস্থিত যে জিনগুলো আছে তার ক্রসিং ওভারের সম্ভাবনা কে কি করেন, যে একটা সংখ্যা দিয়ে, যে 1%, 2%, 0.1%, তাহলে এই রকম আর কি, যে সেটাকে নির্ণয় করেন যে ক্রসিং ওভারের সম্ভাবনা কত, জিনগুলোর অবস্থান দেখে যে তার যদি ক্রসিং ওভার ঘটার সম্ভাবনা কত, তো সেইটা দেখে একটা একক নির্ণয় করেন, যেটার নাম দেন সেন্টিমর্গ্যান। তাহলে সেটাই হচ্ছে ক্রোমোজোম ম্যাপিং এর একক। তাহলে ক্রোমোজোম ম্যাপিং এর একক কি, সেন্ট্রিমর্গ্যান। তাহলে সেন্টিমর্গ্যানটা কি, ক্রসিং ওভারের সম্ভাবনা নির্ণয় করা। তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে অবস্থিত যে জিনগুলো আছে তাদের ক্রসিং ওভারের যে সম্ভাবনা, তো সেইটাই হচ্ছে কি, যে সেন্টিমর্গ্যান। আর ক্রোমোজোম ম্যাপিং এর একক তাহলে কি বললাম, যে সেটা উত্তর কি হবে, সেন্টিমর্গ্যান। পরের প্রশ্ন দেখব, এক জিন এক উৎসেচক, এই মতবাদটি কার? সেটা হচ্ছে বিডলে এবং টটাম। তাহলে বিডলে এবং টটাম। তারপর হচ্ছে কি টিস্যু কালচার কি? তাহলে টিস্যু কালচার মানে হচ্ছে যে একটা উদ্ভিদ দেহের কোষ থেকে, উদ্ভিদ দেহের কলা, একটা উদ্ভিদ দেহ থেকে, সুস্থ সবল উদ্ভিদ দেহ থেকে কলা সংগ্রহ করে সেটা কর্ষণ মাধ্যমে রেখে, তাহলে সেখান থেকে নতুন একটা অপত্য সৃষ্টি করাকে কি বলবো, কলা কর্ষণ। তাহলে সুস্থ সবল উদ্ভিদ থেকে কলা সংগ্রহ করে সেটাকে কর্ষণ মাধ্যমে রেখে নতুন অপত্য সৃষ্টি করাকে কি বলবো, টিস্যু কালচার। পরবর্তী প্রশ্ন দেখব, মাইক্রো হ্যাবিট্যাট কি? প্রথম হচ্ছে হ্যাবিট্যাট, একটা শব্দ আমরা দেখবো হ্যাবিট্যাট, এটা মাইক্রো হ্যাবিট্যাট। আর একটা দেখব, সেটা হচ্ছে কি নিচ। তাহলে হ্যাবিট্যাট মানে বা বাসস্থান, কোনো একটা জীব যেখানে বসবাস করে তাকে বলছি তার বাসস্থান। এখানে লিখছি না, তাহলে কোনো একটা জীব যে অঞ্চলে বসবাস করে তাকে তার বাসস্থান বলে। আর নিচ কাকে বলে,
যে কোনো একটা জীব যে অঞ্চলে বসবাস করছে এবং তার আশেপাশের সব আশেপাশে যে জীব এবং অন্য যে অজীবজ বস্তু আছে, তো তার সাথে সেই জীবের যে আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া বা ভূমিকা, তো সেইটাকে কি বলবো, তার নিচ। আর মাইক্রো হ্যাবিট্যাট হচ্ছে হ্যাবিট্যাটেরই একটা অংশ, একটা নির্দিষ্ট অংশ, হ্যাবিট্যাটের একটা নির্দিষ্ট অংশ, বা কোনো জীবের কোনো বাসস্থানের একটা নির্দিষ্ট অংশ, যেখানে কোনো বিশেষ প্রকারের জীব, কিন্তু কোনো বিশেষ জীব বসবাস করে। তাহলে কি বলছি, বাসস্থানের একটা নির্দিষ্ট অংশ যেখানে বিশেষ প্রকারের জীব বসবাস করে, তো তাকে বলা হচ্ছে মাইক্রো হ্যাবিট্যাট। অর্থাৎ বড় একটা বাসস্থানের একটা অঞ্চল যেখানে এই বৈশিষ্ট্য এরকম, তো সেখানে একটা নির্দিষ্ট জীব বসবাস করবে। অর্থাৎ একটা পুকুরের যদি বাসস্থান হয়, তাহলে তার একদম পুকুরের যে নিচের অঞ্চলটা, যেখানে কর্দমাক্ত অঞ্চলটা রয়েছে, তাহলে সেই অঞ্চলে বিশেষ প্রকারের কিছু জীব বসবাস করবে। তাহলে সেই পুকুরটা যদি বাসস্থান হয়, তাহলে তার ওই নিচের অংশটাকে কি বলবো, মাইক্রো হ্যাবিট্যাট। পরবর্তী প্রশ্ন দেখব, সিএনজির সম্পূর্ণ নাম। তাহলে এটা কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর সিএনজির প্রধান উপাদান কি, সেটা হচ্ছে মিথেন, CH4। তাহলে এই ছিল আজকের প্রশ্ন। এটা ছিল আমাদের পার্ট 1। তাহলে এর পরের দিন আমরা কি পার্ট 2 আলোচনা করব।